নমস্কার। আজকে আমার 12 বছরের বনবাস পূর্ণ হলো। তাই পশ্চিমবঙ্গের সকল সনাতনী যে জনতা আছেন তাদেরকে আমি আমার বিশেষ গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আর আজকে অনেক দিনের স্বপ্ন, এই হিন্দু হোমল্যান্ড, শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা এই হিন্দু হোমল্যান্ডের স্বপ্ন সেটা বাস্তবায়িত হলো এবং সেই স্বপ্নটা আজকে সার্থক হলো, সফল হলো। এর জন্যে বিগত অনেক বছরে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, নেতা, বিভিন্ন স্তরে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। এই নির্বাচন পুরোপুরি আমি আগে থেকেই বলেছিলাম যে এটা পোলারাইজেশনের ইলেকশন। ইনফ্যাক্ট 2021-এর ইলেকশনও পোলারাইজেশনের ইলেকশন ছিল। এবং আমি একটু ইতিহাসে যাচ্ছি। 2014 সালে মোদিজি প্রাইম মিনিস্টার হওয়ার পরে পশ্চিমবঙ্গে একটা বা সেই সময় থেকেই পশ্চিমবঙ্গে একটা গেরুয়া প্রভাব বিস্তার করতে শুরু করেছিল এবং 16তে আমরা সফল হতে পারিনি খুব একটা, একটু ভোট পার্সেন্টেজ কমে গেছিলো। 17% 2014 থেকে আবার সেই 11% চলে এসেছিলাম আমরা 2016তে। তারপরে কিছু ঘটনা হয়। প্রথম ছিল 2016 সালে দুর্গা পুজোকে ঘিরে এবং তার পরবর্তী সময়ে কিছুদিন পরে দীপাবলি, সেই সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে অশান্তি হয় এবং হিন্দুদের ওপর আক্রমণ হয়। শেষে 2016 সালে ধুলাগড়ে একটা বিরাট দাঙ্গা হয়েছিল, হিন্দু বিরোধী দাঙ্গা, যেখানে আমি বারবার বলেছি যে হিন্দুদের বাড়িতে বোম মারা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল। সেই প্রথম হয়েছিল যখন সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার প্রচারটা হয়েছিল ভালোভাবে। আমি বাসে ট্রেনে ভ্রমণ করতাম, ট্রাভেল করতাম, তো আমি মেট্রো, লোকাল ট্রেন, বাস বা অনেক সময় এমনি আমি নিজের কনভেন্স, নিজের বাইক বা গাড়িতে ট্রাভেল করতাম। তখন তো মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা সম্ভব নয়। পাবলিক ট্রান্সপোর্টে আমি যখন সেই সময় ইন্টারাক্ট করতাম পাবলিকের সঙ্গে বা আমি পাবলিকের সংস্পর্শে আসতাম, তখন দেখতাম সকলের হোয়াটসঅ্যাপে ধুলাগড়ের কিছু না কিছু চলছে। সেই প্রথম হিন্দু বিরোধী দাঙ্গা যেটার প্রচারটা হতে পেরেছিল ঠিক করে। তারপর থেকে ধীরে ধীরে পোলারাইজেশন স্টার্ট হয় এবং 2014 সালের আমি তথাগত রায় দক্ষিণ কলকাতা থেকে দাঁড়িয়েছিলেন উনি লোকসভায়, আমি ওনার কাউন্টিং এজেন্টও ছিলাম এবং ওনার ইলেকশনে আমি দক্ষিণ কলকাতায় তখন অনেক প্রচার করেছিলাম। যাই হোক, আমি তখন সেখানে থাকতাম। তো তারপরে ইলেকশন অ্যানালিসিস করার পরে আমি যেটা বুঝতে পেরেছিলাম যে মুসলমান বুথগুলোতে পুরো ভোট পোলারাইজ হয়, টিএমসির দিকে যায়। এবং সেই কথাই আমি তখনই 2014-তে বলেছিলাম যে হিন্দু ভোট পোলারাইজ আর হিন্দুদের একটা ভোট দেওয়া দরকার আছে, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে করা দরকার। সেটা কিছু কাজ হয়েছিল, কাজ করতে সময় লাগে, এত সহজে একদিনে তো হবে না। এত বছরের 34 বছর বাম, আর 34 বছর বাম শাসন শুধু ছিল না, বামেরা মোটামুটি 1937 সাল থেকে পশ্চিমবঙ্গে তারা বিস্তার নিজের প্রভাব খাটিয়েছে এবং তার আগে কংগ্রেসও যে ছিল সেও সেকুলার। তো আমি তখন একটা মনস্থির করেছিলাম বা একটা সংকল্প করেছিলাম যে আমি হিন্দুয়াইজ করব পলিটিক্সকে। বিনায়ক দামোদর সাভারকর বলেছিলেন যে মিলিটারাইজ দ্য হিন্দুজ অ্যান্ড হিন্দুয়াইজ পলিটিক্স। তো আমি সেইটা করার একটা সংকল্প নিয়েছিলাম এবং আমার
যারা আরও আমার অ্যাসোসিয়েটসরা তারাও করেছে সেটা। এবং 2017 সালের যে রামনবমী, সেখান থেকে একটা বিরাট হিন্দুত্বর একটা উত্থান হয়। এবং এটা মনে রাখতে হবে যে সেই 5ই এপ্রিল 2017 প্রথম যে সকাল সকাল যে তলোয়ারটা ছিল সেটাই বাবা ঠাকুর মানে অর্ণব মিত্ররই তলোয়ার ছিল, যেটা ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে প্রথম যেটা ডিসপ্লে হয়েছিল। সেই তলোয়ার আরও বিভিন্ন জায়গায় হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে সেই দিন ভবানীপুরে ওই রামনবমীর শোভাযাত্রাটা সকালবেলা ছিল। জেনারেলি সকালবেলা হয় না, অন্যান্য জায়গায় দুপুর থেকে ছিল, কিন্তু ওটা মিডিয়া প্রচার করেছিল। তাতে কি হয়েছিল, একটা পুরো পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা চলে এসেছিলো, জোশ চলে এসেছিলো। পুরো গ্রামে গ্রামে প্রচার হয়ে গেছে এবিপি আনন্দকে। এই জন্যে, যদিও এবিপি আনন্দ বিরোধী, কিন্তু তাদেরকে এটা বলতে হবে যে তারা প্রচার করেছিল। এবং আরও 24 ঘন্টা সমস্ত চ্যানেল দেখিয়েছিল যে তারা একটা কথা বলেছিল যে মুখ্যমন্ত্রীর বিধানসভায় বিজেপি আরএসএসের তরোয়ারি মিছিল বিরাট মানে দেখাচ্ছে। তো সেটাতে একটা জোশ এসে গেছিলো। তাই থেকে আমি, তার জন্য আমার উপরে কেসও লেগেছিলো। যাই হোক, 153A আইপিসি 295 যেগুলো হয়, এগুলো তো আমি তো বলি যে এনি বিজেপি লিডার হু ইজ ওয়ার্থ হিজ সল্ট অ্যান্ড হি হ্যাজ নট ফেসড 153A or 295 ইজ নট আ বিজেপি লিডার। ঠিক আছে, আমরা তো ব্র্যান্ডেড কমিউনাল, তো সেটা তো হবেই। এবার কিছু হয়নি, অবশ্য অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জি আমাকে, কিন্তু মানে ঠিক আছে, আমি দ্যাট ওয়াজ সর্টেড আউট অ্যান্ড ঠিক আছে, বেল পরে নিয়ে নেওয়া হয়েছে, হোয়াটএভার। বাট তারপরে আমি শিওর হয়ে যাই যে পশ্চিমবঙ্গ ইট ইজ পসিবল। কেননা আমি 2014 সালে, 14তে নয় অ্যাকচুয়ালি 2013 সালে আমি এসেছিলাম। যদিও মূল নিবাসী পশ্চিমবঙ্গেরই, কিন্তু আমি এখানে থাকতাম না। তো আমি এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে। সেটাও একটা গল্প, মানে 5টা স্টেট 6টা স্টেট একটা মোটরসাইকেল নিয়ে, একটা ক্রস কান্ট্রি মোটরসাইকেল ডায়েরিজ, ওটা একটা আমার জীবনের। তো সেখান থেকে আসার পরে আমি বলেছিলাম যে কেন হবে না, পশ্চিমবঙ্গেও বিজেপির ভাগোয়া করবো। আর আমার তো সব সময় এটাই ছিল যে গঙ্গোত্রী সে লেকে গঙ্গা সাগর তক পুরা ভাগোয়া কা পরচম লহরানা है। তো করেছিলাম সেটা বলে আমি, ঠিক আছে, হয়েছে। তারপরে 2019-এর ফলাফল, তাতে পুরো শিওর হয়ে যায় যে আমি পোলারাইজেশন ইজ পসিবল। অ্যান্ড পোলারাইজেশন, হিন্দুরা যদি বুঝতে শেখে তাদের হিতের কথা, তাহলে তারা অবশ্যই ভোট দেবে। সেটাই হিন্দুরা করেছে, এবার করে দেখিয়ে দিয়েছে। এবং একটা কথা গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রীর একটা মানে মমতা ব্যানার্জি এখন আর উনি জানি না মুখ্যমন্ত্রী আর হয়তো কিছু সময়ের জন্যে, কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেবে। সেটার জবাব আমি দিয়েছিলাম যে তাহলে পিসিমণি আপনিও এটা জানেন যে সেই কমিউনিটি যদি আপনাকে ঘিরে ফেলে না 14 তলায় বা যেখানেই হোক, আপনাকেও ঘিরে ফেলতে পারে। কেননা তৃণমূল মুসলমানদের ভোট নিয়ে, তৃণমূলের যে 2,80,00,000 ভোট, তার মধ্যে অন্তত 2,05,00,000 থেকে 10 লক্ষ ভোট ছিল মুসলমানদের ভোট। তার মধ্যে ফলস ভোটও আছে, ফেক ভোটার, বাংলাদেশি ভোটার, এসব আছে। তো সেগুলো ছিল, তো সেগুলো এসআইআরের মাধ্যমে খানিকটা কন্ট্রোল করা গেছিল। কিন্তু এসআইআরে যে মালগুলো 2002-এর আগে থেকে বাম জমানায় ঢুকেছিল, তাদের কিন্তু বার করা যায়নি এসআইআর থেকে। এবং যাই হোক, এবার ফলাফল হয়েছে। এবং আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু সনাতনী জনগণকে আমার আভার এবং আমার অভিনন্দন জানাচ্ছি যে তারা বুঝতে পেরেছেন যে থ্রেটটা কোথায় ছিল, এবং তারা নিজের সুরক্ষার জন্য, আমি যে একটা ফর্মুলা দিয়েছিলাম, সকল আমার যে
বক্তব্য হতো তাতে আমি একটা কথা বলতাম এই প্রচার যখন চলছিল যে বিজেপি হ্যাজ গট আ ভেরি সিম্পল ইকুয়েশন, হ্যাজ গট আ ভেরি সিম্পল অফার ফর ইউ। আপনাদের জন্য একটা বিশেষ অফার আমরা এনেছি যে ডেভেলপমেন্ট প্লাস সিকিউরিটি ইকুয়াল টু সাস্টেনেবল গ্রোথ। এটা আমি আমার অনেক বক্তব্যতে বলেছি, যারা শুনেছেন তারা জানেন। মানে আমি খুব বেশি জায়গা তো বক্তব্য দিইনি, আমি একটা কি দুটো বিধানসভায় বড় জোর দিয়েছি, আমি বেশি এদিক ওদিক যাইনি এবার, ঠিক আছে। তো তাও তারা আমাকে ডাকতো বলে আমি যেতাম, যে উন্নয়নের সাথে সাথে সুরক্ষা হলে তবেই গিয়ে সমৃদ্ধিটা সার্থক হবে, নাহলে নয়। এই কথাটা মানুষের মাথায় যে ঢুকেছে তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং বিজেপি যে ভালো ফল করছে, অপ্রত্যাশিত ফল, মানে আনপ্রেসিডেন্টেড রেজাল্টস। সো দিস ওয়াজ পসিবল। আই হ্যাড দ্য স্ট্রং কনভিকশন দ্যাট ইট ইজ পসিবল। আর আরেকটা কথা বলছি, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সারা ভারতবর্ষে ঘুরে, সারা ভারতবর্ষে বিভিন্ন কমিউনিটির সঙ্গে মেলামেশা করে এবং ঘনিষ্ঠভাবে মেলামেশা করা, তো তাতে আমার যা অভিজ্ঞতা হয়েছে তাতে আমি বলতে পারি যে বাঙালিরা কিন্তু সেকুলার নয়। এটাই স্বাভাবিক, কেননা ভাগ তো হয়েছিল বাংলা, যে সেটা তো কমিউনাল লাইন্সেই হয়েছিল, তো সেকুলার কী করে হবে? আসলে এদেরকে সেকুলারিজম, সম্প্রীতি, এইসব উল্টো পাল্টা জিনিস এর মানে ইঞ্জেকশন দিয়ে, আফিম খাইয়ে, আফিমের ইঞ্জেকশন দিয়ে এদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এখন জেগে গেছে। এবার লাস্টের ফেজটা হওয়ার পরে আমি মানুষজনের সঙ্গে কথা বলে 3টে বিধানসভা, মানে চাপদানি, শ্রীরামপুর আর উত্তরপাড়া অঞ্চলে ঘোরাফেরা করে আমি যেখানে মানে এখন থাকছি সেখানে আলোচনা করে মানুষের সঙ্গে যেটা আমি বুঝতে পেরেছিলাম যে প্রায় 75% হিন্দু ভোট এবার কনসলিডেট হয়েছে, যেটা এর আগে 62, 63, 64%, 63% মতো ছিল। আর এবং আমি অনেক রকমের সিমুলেশন করে, বা যেহেতু আমার কাজই এইসব মানে সিমুলেশন করা, ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা মডেলস তৈরি করা, তো আমি এটা প্রফেশনালিও করে দেখেছি। একটা যেটা ছিল যে 75% অবধি যদি পোলারাইজেশন হয় হিন্দুদের, তাহলে গন কেস, কেউ আটকাতে পারবে না। তাই জন্যেই এইটাই রেজাল্ট। অ্যান্ড আমি বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো, যে শুভেন্দু অধিকারী ফ্রম ডে ওয়ান বিজেপিতে আসার পর থেকেই ঠিক লাইনটা ধরেছিলেন উনি। কেননা উনি একটা দক্ষিণ কলকাতায় তখন আমি জেলার সহসভাপতি ছিলাম, আর ইনসিডেন্টলি উনি যখন বক্তব্য রাখছিলেন স্টেজে, আমি ওনার পেছনেই ছিলাম, মানে হি ওয়াজ অ্যাট দ্য পোডিয়াম অ্যান্ড আমি জাস্ট পেছনে বসেছি, তো আমি ক্লিয়ারলি শুনেছিলাম। আর উনি একটা কথা তখন 2021-এই বলেছিলেন যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে। তো এটা তো আগে থেকে চলছিল মার্কেটে, ঠিক আছে, উনি সেটাকে ধরে বলেছিলেন। একটা বড় বড় লিডার যখন বলে তখন সেটার বিস্তার আরও হয়, সেটা আরও প্রভাবশালী হয় সেই কথাটা। তো আমি দেখে নিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী একদম ঠিক লাইনে। এবং আরেকটা কথা, ভোটের রেজাল্টের পরে উনি একটা কথা বলেছিলেন যে মুসলমান বুথে দেখো যে পুরো টিএমসি জিতছে, বিজেপি একটা দুটো ভোট পাচ্ছে, আর যেটা হিন্দু বুথ সেখানে হাফ হাফ হচ্ছে। তো এই যে অবজারভেশনটা শুভেন্দু অধিকারী, না এই এই মাইক্রো লেভেলের অবজারভেশন যেটা, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম তখন, যে নাও আই থট দ্যাট হি ইজ দ্য রাইট গাই, বিকজ এইটা কোনো বিজেপি লিডার আগে বলেনি। আমি এসব কথা বলতাম, অনেককে বলেছি আমি, কিন্তু তারা এগুলোকে গুরুত্ব দেয়নি। বাট শুভেন্দু অধিকারী দিয়েছিল বলে আমি মানে আই অ্যাপ্রিসিয়েটেড ইট হাইলি। অ্যান্ড তারপরে সাকসেস হয়েছে। 24-এ অতটা ফলাফল ভালো হয়নি, ঠিক আছে, একটা সেটব্যাক হয়েছিল, তখন দেশের পরিস্থিতি একটু আলাদা ছিল। আর এর অনেকগুলো কারণ আছে, কিছু মেনলি যে করোনা, তার আগে 2-3 বছর আগে যে করোনা পিরিয়ডটা গেছিলো, তার জন্য একটা মানে একটা মানুষের মাইন্ডে একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয় ওর, তার জন্য কিছুটা সেটব্যাক হয়েছিল বিজেপির। কিন্তু তারপর থেকে বিজেপি কোনোদিনও ফিরে তাকায়নি পেছনে, ঠিক আছে। এবং এই এসআইআরটা করা জরুরি ছিল। আর এই যে নিরাপত্তা, আর একটা বিরাট হচ্ছে যে আমি ইলেকশন কমিশনকেও বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, জ্ঞানেশ কুমার অ্যান্ড হিজ টিম ইন ওয়েস্ট বেঙ্গল,
They have been very, very successful in conducting the elections in a very fair and a transparent manner. And the most interesting thing is there are no casualties. That's a great thing. I mean, this is totally unexpected. People did not expect যে এত মানে সুষ্ঠুভাবে ইলেকশন হবে। তো এটা যে হয়েছে তার জন্য ফার্স্ট ফেজটা যখন এত বিনা কোনো ঝামেলা, কোনো খুন, কোনো মার্ডার হলো, তখন কি হলো, আমি তারপরে বলে দিয়েছিলাম যে সাউথ বেঙ্গলও কিন্তু এবার ভয়ঙ্কর রেজাল্ট করবে। কেন সাউথ বেঙ্গলের লোক সবসময় ভয়ে থাকতো, তারা ভোট দিতে যেত না, বেরোতো না, উদাসীন। এসআইআরের জন্যও খানিকটা উদাসীনতা কেটেছে, কেননা পিপল ওয়ার ইনভলভড ইন আ মাস এক্সারসাইজ। ঠিক আছে, তো তাদের উৎসাহ বেড়েছে, তারা ভোট দিতে এসছে। আর আমি সেই জন্য হিন্দু জনতাকে বিশেষ আমার আভার জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। এর সাথে সাথে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য আমাদের ভারতীয় জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট। শুভেন্দু অধিকারী যে এতদিন ধরে এই লড়াইটাকে 5 বছর যে টেনে নিয়ে গেছে, যে মানুষটা, সে আমার একজন ভূমিপুত্র দাদা। তো তাকেও আমি একটা কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর বাকি আমার সমস্ত যারা সহকর্মী, যারা সহযোদ্ধা এতদিন থেকেছে, হয়তো আমি বিগত কিছু 2-2.5 বছরে অতটা গ্রাউন্ডে ছিলাম না, কেন সেটা কিছুটা আমার ব্যক্তিগত জীবনের কারণে। কিন্তু ঠিক আছে, সেটা যেরকমভাবে পারে, মানুষ তো অন্যরকমভাবেও অনেক কিছু কাজ করতে পারে, অ্যানালিসিসের কাজ করতে পারে। আর যে কাজগুলো আমি তো অনেক কিছুই পারি, মানে মঞ্চে উঠে বক্তব্য রাখতে পারবো, অর্গানাইজেশনেরও কাজ করেছি এক সময় 5 বছর 6 বছর টানা অর্গানাইজেশনের হার্ডকোর কাজ করেছি। তো ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন হবে, আর এটাতে তো এক্সপিরিয়েন্সও বাড়ে না, মানে এটা হয়। ঠিক আছে, দ্যাটস ওকে। সো ঠিক আছে, এটা একটা বিরাট হলো। আর আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নতি আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এটা আমি আশা করছি। হয়তো একটু সময় লাগবে, কেননা 50 বছরের যে বা আমার এই তৃণমূলের যে অপশাসন, সেটাকে ঠিক করতে কিছু তো সময় লাগবে, কিছু লেটস বি প্র্যাকটিক্যাল। একদিনেই চেঞ্জ হবে না, আর সমাজেরও চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। এবার যারা বিরোধিতা করছিল, অযথা বিজেপিকে উল্টোপাল্টা বলেছে, তারা বলেছে তাদের। তবে আমি এখন একটা জিনিস বলবো, যে কোনো রকম হিংসা যাতে না হয়, কোনো বিরোধী দল হার জিত ইলেকশনে হয় তাই বলে। তৃণমূল অনেক অত্যাচার করেছে, গতবার আমাদের অনেকজন যারা বিজেপির কার্যকর্তা, তাদের বাড়ি ঘর আক্রমণ হয়েছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে, বাড়ি ভেঙে দিয়েছে। আমাদের মাতৃশক্তি যারা, তাদের ইভেন ধর্ষণ হতে হয়েছে। সেটা খুব লজ্জাজনক। একটা ডেমোক্রেসিতে এরম হবে কেন? ইটস আ ব্লট অন দ্য ডেমোক্রেসি। ইট ইজ মানে ইনহিউম্যান, একটা বারবেরিক অ্যাক্ট। তো এগুলো তো হওয়া উচিত নয়। কিন্তু তাই বলে আমরা এসব কাজ আমরা করব না, বা কোনো রকম হিংসাতে আমি জড়াতে চাই না কারোর সঙ্গে, বা সবাইকেই বলবো যে কেউ যাতে না করে, ভাঙচুর, কোনো রকম গভর্নমেন্ট প্রপার্টি ডিস্ট্রয় না করে। কেননা পশ্চিমবঙ্গের ওপরে একটা বিশাল টাকার ঋণ আছে, যেটা 8.5 লক্ষ কোটি টাকা প্রায়। সেটাকে কি করে মিটিগেট করতে হবে সেটাকে, কেন যে বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে পশ্চিমবঙ্গে, তার মাথার ওপরেই 80,000-82,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। ঠিক আছে, তো এইগুলোকে দেখা উচিত, আর এগুলোকে সমাধান করা, এবং আগামী দিনে কৃষিকে আরও উন্নত করা, এবং তার সাথে সাথে যে ইন্ডাস্ট্রি, মানে সেকেন্ডারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, তারপরে সার্ভিসেস সেক্টরকে আরও উন্নত করা। অলরেডি আমার কাছে বিভিন্ন দেশ বিদেশ থেকে সকাল থেকে ফোন চলে এসছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অনেক আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু বা যারা ইনভেস্টার আছে কিছু, তারা বলছে যে ঠিক আছে, वी आर लुकिंग फॉरवर्ड टू इन्वेस्ट समथिंग, बहुत सारा काम होना है बंगाल में, या
নাও দের ইজ আ রেজিম চেঞ্জ। সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া কোথাও এদিক ওদিক থেকে অনেক জায়গা থেকে লোকে ফোন করেছে আমাকে সকালে থেকে যে উই ফিল গ্রেট দ্যাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার, তুমি আমাদেরকে ছেড়ে বা মানে ইউ ডিসাইডেড টু টেক আনাদার পাথ, মানে যেটা আনট্রডেন বা আমরা চিন্তা করতে পারি না যে এরকম রাজনীতিতে একটা কর্পোরেট জগৎ ছেড়ে রাজনীতিতে চলে যাবো এরমভাবে বা ঠিক আছে। সো ইউ হ্যাভ বিন সাকসেসফুল অ্যান্ড ইয়োর থিওরি অফ হিন্দুত্ব, যে তুমি বলেছিলে যে হিন্দুত্বই কাজে লাগবে এবং হিন্দুত্ব দিয়েই বিজেপি একদিন ক্ষমতায় আসবে, সেটা হয়েছে। সো উই আর হ্যাপি অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু do some business with West Bengal. Definitely people are talented and there has to be some good policy. That's what we wanted, and this Mamata government, it was totally useless, and that was the reason we were holding back the investments and আমরা ব্যবসা করতে চাইতাম না ওখানে। But now let us look forward because Modi ji leadership and আরও যে এখানে নিশ্চয়ই মানে even recently Dr. Ashok Lahiri, he has been inducted into the Niti Aayog. So I think he is a luminary মানে economist, such an eminent economist. তো সে তিনি কিছু নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জন্যে, যেহেতু উনি পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন, তো he will be able to formulate some robust policy for the economic roadmap of West Bengal going ahead. এটা একটা ভালো হতে পারে এবং আমরা আশাবাদী যে যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা করতে পারবো এবং তার জন্যে আমরা সব রকমভাবে মানুষের সহযোগিতা এবং আমরাও তাদেরকে মানুষকে সহযোগিতা করব। এটা বিজেপির কার্যকর্তা যত আছে বা নেতারা যারা জিতবে, এমএলএ বিভিন্ন হবে, তাদের একটা ভালো মেসেজ একটা গেছে। আর মানে আজকে আমি দেখছি মানুষের মুখে খুশি আছে। আজকে আমি ঘুরছিলাম এখন একটু কিছু ইয়েতে, লোকে মানে সাধারণ লোক, তারা জাস্ট দে আর কমন পিপল, দে আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিজেপি ডাইরেক্টলি অর এনিথিং, মানে তারা কোনো পার্টি করে না, জাস্ট দে আর কংগ্রাচুলেটিং ইচ আদার অ্যান্ড দে আর স্মাইলিং। আবার আমাকে যখন দেখছে, অনেকে চেনে, তো আবার আমাকে ধরে কিছু লোক আমাকে এই সাফরান টিকাটা লাগিয়ে দিল, ঠিক আছে। তো এরকম আবার অনেকে যারা চেনে তারা হাই হ্যালো মানে ইয়ে করছে একটু, ঠিক আছে। সো এগুলো পজিটিভ। সো লেটস লুক ফরওয়ার্ড। অ্যান্ড আর একটা বিষয় যেটা হচ্ছে যে একটা সিকিউরিটির দিক থেকে, বিকজ ওয়েস্ট বেঙ্গল ইজ আ ভেরি স্ট্র্যাটেজিক state in the entire country. It has got a very long international border. বাংলাদেশের যে একটা হোস্টাইল নেবার বাংলাদেশ, এটা ইনফিল্ট্রেশন। এবং আমি আজকে পরিষ্কার বলছি, একজন ভূমিপুত্র, আমি বলছি পশ্চিমবঙ্গে এনআরসি দরকার এবং এনআরসির দাবি আজকে আমি করলাম। তাতে আমি আশা করি যে আমার সকল যারা ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা সবাই আমাকে সমর্থন করবে এনআরসি দাবির জন্যে। আর এটাতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই, ঠিক আছে। আমরা জানি যে একটা সেকশন আছে যারা হয়তো উদ্বাস্তু, কিন্তু তাদের জন্যে অলরেডি আমরা সেই জিনিসটাকে সলভ করে দিয়েছি সিএ দিয়ে। সিএ তাই জন্যই তো পাস করা হয়েছিল যে ভাই তাদের যাতে কিছু প্রবলেম না হয়, সনাতনী যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছে ধর্মীয় কারণে, তারা যাতে এখানে সম্মানের সাথে মাথা উঁচু করে সিটিজেন হয়ে থাকতে পারে, তাই জন্য। কিন্তু অনুপ্রবেশকারী, আর শুধু মমতার জমানায় অনুপ্রবেশকারী ঢোকেনি, সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ঢুকেছে হচ্ছে বামফ্রন্টের জমানায়, স্পেশালি 1980 থেকে 2000 অবধি। ওই দুটো ডেকেডে প্রায় 1 কোটি বা তারও বেশি হবে অনুপ্রবেশকারী যারা জিহাদি ঢুকেছে। এবং এই যে মালগুলো এত উড়ছিল, যে কি নাম জাহাঙ্গীর, আর এরা, এবার জাহাঙ্গীরের একটুখানি ভাবা উচিত যে এখন যে রি-ইলেকশন হবে, আমি বলবো যে ফলতাতে 70% হিন্দু আছে, সেখানে তারা এবার ভয় মুক্ত হয়ে গিয়ে
ভোট দিন আপনারা, আর তো কোনো ভয় নেই। আর বিজেপি, আমি কালকে আমার ভাই সুরজ সিংকে আপনারা জানেন, ও একটা পপুলার লিডার, মানে এন্টালি অঞ্চলের, বা এন্টালি কেন, ওকে অনেকে চেনে, ওকে সারা পশ্চিমবঙ্গে কেন, আমাদের প্রান্তের বাইরে, প্রদেশের বাইরে অনেকেই চেনে সুরজ সিংকে। সুরজ সিং একজন যোদ্ধা। তো সুরজ সিংয়ের একটা বলছিলাম আমি ওকে যে এরকম 187 থেকে 207 আমি এক্সপেক্ট করছি। 21টা সিট আছে, 186 থেকে 207, তবে 21টা সিট আছে যেগুলো একটু ডাউটফুল আছে। তো কি হবে, ভালো ফল করবে, 180-র ওপরেই থাকা উচিত। ইতিমধ্যে এখন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে বিজেপি 199, তৃণমূল 88। তো আমাদের লড়াই তৃণমূলের যারা হিন্দু আছে তাদের সঙ্গে নয়, বা তৃণমূলের যারা হিন্দু মেম্বার আছে, কিছু কিছু হয়তো হিন্দু তৃণমূল তারাও কিছু দুর্নীতি করেছে, সেগুলো আইনের ব্যাপার, সেগুলো আইনতভাবে যা ডিল করা হবে, সেগুলো ল উইল টেক ইটস ওন কোর্স। বাট সাধারণ তৃণমূলের বা যে কোনো পলিটিক্যাল পার্টিরই সাধারণ যে হিন্দু কর্মীরা আছে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। তাদেরকে অযথা অ্যাটাক করার বা তাদের সঙ্গে ঝামেলায় জড়ানোর আমি কখনো পরামর্শ দেবো না। বরং ঠিক আছে, ইলেকশনে হার জিত হয়, তারা তাদের দলের জন্য খেটেছে, ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ তারা আমাদেরকে বা কোনো বিজেপির কার্যকর্তাকে কিছু উল্টোপাল্টা করেনি, তো তাদের সঙ্গে আমি কোনো ঝামেলা করতে চাইব না, বা ঝামেলা করার পরামর্শ আমি কারুকে দেবো না। এটার থেকে শুধু একটা অন্য দল করতো বলে তাকে অ্যাটাক করা, সেটা ঠিক নয়। রাজনৈতিক কারণে একজন হিন্দু আর একজন হিন্দুকে অ্যাটাক করবে, এটা একদমই ঠিক নয়। এবং এটা আমি আরেকটা কথা বলছি, অনেক দিন আগে আমি একটা বলেছিলাম যে বাঙালিদের মতন কমিউনাল হয় না। এটা আমার সঙ্গে অনেকে মানে আমাকে বলেছিল যে তুমি পাগল হয়ে গেছো, কিন্তু এটা একমাত্র মানে স্বর্গীয় শ্রদ্ধেয় তপন ঘোষ মহাশয়, মানে তপনদা, এই কথাটা আমি বলেছিলাম। অ্যাকচুয়ালি অনেককেই বলেছি, তপনদাকেও বলেছিলাম। তো তপনদা এই কথাটা আমার গ্রহণ করেছিলেন যে তুমি ঠিক বলছো অর্ণব, খুব গভীরে চিন্তা করে তুমি বলেছো। আমি বললাম হ্যাঁ দাদা ঠিক আছে, আমি তো আমি চিন্তা তো গভীর করি। তো যাই হোক, তো সেটা সাকসেস হবে, কিন্তু একমাত্র হিন্দুত্ব ফর্মুলাতেই বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে। এবং উনিও আমার সঙ্গে একমত হতেন, বা তৎকালীন হয়তো বিজেপি এই পলিসিটা অতটা এক্সারসাইজ করতে পারেনি, বা 2021 সালে আমাদেরও কিছু ত্রুটি হয়েছিল, কিছু ভুল চুক থেকে গেছিলো। আর সবচেয়ে বড় কথা, আমি একটা কথা মনে করি যে আমি এখনও বিশ্বাস করি এই কথাটাকে, এবং আজীবন আমি বিশ্বাস করব যে জননেতা জননেত্রী বলে কিছু হয় না। মানুষ যাকে চাইবে তাকে জননেতা বানাবে, জননেত্রী বানাবে, আবার তাকেই ফেলে দেবে। এ কথাটা সবসময় মনে রাখা উচিত যে ডেমোক্রেসি মানে গণতন্ত্রতে জনতাই জনার্দন, জননেতা জননেত্রী কিছু হয় না। আজকে আমাকে যদি কেউ জননেতা বানায়, তারা বানাবে, জনতার হাতে, আমার হাতে তো নয়। আমার কথাগুলো ভালো লাগবে তারা গ্রহণ করবে, তাদের মনে হবে যে আমি তাদের মনের কথাটা বলছি, তখন তারা বলবে যে এ হচ্ছে জননেতা। তো তারা আমাকে জননেতা বানাবে। কালকে আবার যদি আমি ওদের মনের মতো কথা, ওদের মনের কথাটা না বলতে পারি, আমাকে তারা সরিয়ে দেবে। এটাই হচ্ছে কথা। তো মমতা ব্যানার্জির এখন আর নাটক না করে, আর এইসব বেকার এখন আর নাটক না করে, এখন আমার মনে হয় একটা সম্মানজনকভাবে ওনার করা উচিত। এটা জনতার রায়টাকে স্বীকার করে এটা সম্মানজনকভাবে, ঠিক আছে আপনি থেকেছেন 15 বছর মুখ্যমন্ত্রী, ভালো, আর তাতে ভুল ছিল কিছু, আমরা সেগুলো ধরিয়েছি। এবং আমি আবার বলছি যে
উন্নয়নের কাজে আমি মমতা ব্যানার্জিকে, আমি জেনারেলি একটু লিবারাল এক্সামিনার, ঠিক আছে, জেনারেলি যে ভালো মার্কস পেয়ে থাকে জীবনে সে লিবারাল এক্সামিনার হয়, ঠিক আছে। তো আমি মমতা ব্যানার্জিকে ফেল করাবো না একেবারে উন্নয়নের কাজে। উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি, নিশ্চয়ই সিপিএমের থেকে অনেক ভালো করেছে অবশ্যই। আর আমি 6.5 দেবো 10-এর মধ্যে। আর বাকি যেটা ছিল যে মমতা ব্যানার্জি একটা যে মুসলমান তোষণ বা একটা মানে নেকেড অ্যাপিজমেন্ট পলিসি, যার জন্যে কি হচ্ছিল, ঠিক আছে, আমি জানি সেটা উনি করেছেন তার ভোটটাকে বা তার ক্ষমতাটাকে বজায় রাখার জন্যে, আঁকড়ে ধরে থাকার জন্যে, কিন্তু মেবি হয়তো যে কোনো পলিটিশিয়ান সেটাই করবে, কিন্তু এতে ন্যাশনাল সিকিউরিটির একটা রিস্ক হয়ে যাচ্ছিল বিরাট বড়, ঠিক আছে। এই যে করা, এগুলো মানুষ নিতে পারে না, আমরা তো নিতে পারিনি, আমরা ন্যাশনালিস্ট। আর আমি তো বলেছিলাম আমার বক্তব্যতে আমরা রাষ্ট্রবাদী শক্তি, জাতীয়তাবাদী শক্তি, ভারত মায়ের সন্তানরা আছি বলে আপনি শান্তিতে 14 তলায় সই করতে পারছেন, না হলে যে কমিউনিটির কথা আপনি বলছেন সেই কমিউনিটি আপনার ঘাড়ে চড়লে আপনাকে 1 সেকেন্ড নয় 1 ন্যানো সেকেন্ডের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে পিসিআর ভাইপোকে, ঠিক আছে। তো সেটা দেখিয়ে দিয়েছে তারা। এখন নেক্সট চ্যালেঞ্জ যেটা, পশ্চিমবঙ্গে আর সেকুলার রাজনীতি বলে কিছু থাকবে না, এবং এটা থাকা উচিত নয় আমি মনে করি। পশ্চিমবঙ্গে কেন, দেশের মধ্যে কোথাও থাকবে না, হিন্দুরা হিন্দুদের রাজনীতি করবে। আর বিষয় হচ্ছে এখন যে নেক্সট চ্যালেঞ্জ কি, পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সম্ভবত ভেঙে যাবে, কেননা ক্ষমতায় না থাকলে তৃণমূলে যেসব লোকেরা যে জন্যে গেছিল তৃণমূলে, তারা আর কোনো ইনসেন্টিভ দেখবে না যে তৃণমূলে থেকে কী করবে, ওরা খালি এমএলএর মাইনেটুকু পাবে, সেটা তো চলবে না ওদের, কেননা এত বছর ধরে করে করে তো আর ওদের খাই অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। ওটাতে কী হবে, উঠকে মুমে জিরা হয়ে যাবে, তো ওরা আর থাকবে না। এবং বিশেষ করে যে মুসলমান এমএলএ যারা জিতবে তারা 100% আমি বলছি তারা আলাদা হয়ে তাদের নিজেদের একটা আলাদা রাজনীতি করবে। এটা হবে, এটা কেউ আটকাতে পারবে না, এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার সব জায়গায় হয়েছে এবং এটাই হবে। হয়তো মমতা ব্যানার্জির কিছু খুব খাস লোক যারা কলকাতার সংলগ্ন একদম বাড়ির কাছে কিছু লোকজন, তারা হয়তো থেকে যাবে, বাকিরা থাকবে না, দলটার অস্তিত্ব বলে কিছু থাকবে না। এবং পরবর্তীকালে হয়তো এটাও দেখা যেতে পারে যে ভাইপো আবার তখন সে বলবে যে আমি তো শাণ্ডিল্য গোত্রের ব্রাহ্মণ, তো সে তখন দীনদয়াল উপাধ্যায়জির সঙ্গে তার সম্পর্ক খুঁজতে লাগবে, সে কনৌজিয়া কান্যকুব্জ ব্রাহ্মণ বলবে নিজেকে, বলে তারপরে সে আলাদা নাটক হয়তো কিছু করতে পারে, আমি জানি না কি করবে ভাইপো। আর এইসব যত নাটকবাজ যত উড়ছিল যারা, তাদেরকে হবে মোটামুটি তৃণমূলের সাধারণ কর্মীদের ওপর কোনো কিছু আমাদের নেই, কিন্তু আর নেতাদের ওপরে সকলের ওপরে নেই, কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের আইনের পথে চলবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু লোক অযথা উড়েছিল, আমি খুব শীঘ্রই একটা লিস্ট আমি প্রকাশিত করব যাদের কোনো ক্ষমা নেই, এবং তাদেরকে কিছু তাদের হিসাব করা হবে। সেটা কখন হবে, কি হবে, उसकी जगह भी हम तय करेंगे और समय भी हम मुकर्रर करेंगे। আর বাকি ঠিক আছে, let us look forward to a bright future for West Bengal. অ্যান্ড যারা ভূমিপুত্র আছে তাদেরকে আমি বলছি যে একটা এনজিও বা একটা অর্গানাইজেশন সনাতনী ডিফেন্স ফোর্স লঞ্চ করব খুব শীঘ্রই, কেননা
সামাজিক স্তরে সনাতনীদের এম্পাওয়ারমেন্ট করার জন্যে কিছু কিছু কাজ করা দরকার আছে এখানে। সীমান্তবর্তী রাজ্য আর সেখানে প্রয়োজন আছে, কী প্রয়োজন আছে, কীভাবে আছে, সেটা সকলের সঙ্গে আমি আলোচনা করে আমার যারা আরও মানে অ্যাসোসিয়েট আছে, যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, তাদের সঙ্গে বিভিন্ন কোনো না কোনো সময় তাদের সঙ্গে আমি পথে চলেছি বা তাদেরকে নিয়ে আমি কিছু কাজ করেছি। তো তারা সকলেই তাতে ইনভাইটেড, আর তাদের সঙ্গে পরামর্শ করেই একটা স্ট্রাকচার, কিছু একটা ফ্রেমওয়ার্ক, কিছু একটা স্কেলেটন আমার কাছে তো আছে, কিন্তু আরও ইনপুটস আমি নেব, তারপরে আমি সেটাকে মানে সেটা নিয়ে কাজ করা শুরু হবে এবং আমাদের যে টিম আছে সেই টিমটা পুরো তাতে হবে। আর বাকি তো এখন কি দেখাচ্ছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বিজেপি 198 দেখাচ্ছে, 6টা ইতিমধ্যে জিতে গেছে। কালিম্পং, মানে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে বলছি, কালিম্পং, দার্জিলিং, মেদিনীপুর, মন্তেশ্বর জিতে গেছে। বাহ, এটা তো পূর্ব বর্ধমানের ওই এলাকাগুলো, ভাতার জিতে গেছে, জামুড়িয়া জিতে গেছে, আসানসোল দক্ষিণ, আচ্ছা অগ্নিমিত্রাদি জিতেছে, ভালো। অগ্নিমিত্রাদির গাড়ি ভেঙে দিয়েছিল বেটারা, ঠিক আছে। তো এইটা আবার আমি বলছি, ও তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য কি যেন লিপস্টিক কাকিমা নাকি, সে বিরাট মহিলা কার্ড খেলতো সব সময়, খালি কিছু একটা বললো। অমিত শাহ কি বলেছে, এ দিদি, তো বিরাট গায়ে লেগে গেল। আর কেন, অগ্নিমিত্রাদি আমাদের মহিলা নয়? তার গাড়ি ভাঙলো, করলো, এত কিছু করলো মহিলাদের ওপর। আর আমাদের যে এত মাতৃশক্তিরা তাদেরকে ধর্ষণ করেছিল ওরা, বা তাদেরকে মোলেস্টেশন করেছিল, শ্লীলতাহানি করেছিল, তারা মহিলা ছিল না? এদের সব হচ্ছে নাটক, এইসব সব নাটক ঘুচিয়ে দিয়েছে পাবলিক, ঠিক আছে। আর এইসব চলবে না, এগুলো একটা বিরাট বাজে এরা করেছিল, এটা মানুষকে বিভ্রান্ত করা। আর আরও বেশি হচ্ছে বামপন্থী যে শয়তানগুলো আছে, সব বামপন্থীদের আমি বলছি না, ঠিক আছে, সকলের গণতন্ত্রে সকলের কিছু রাজনৈতিক আদর্শ থাকে, কিছু তাদের বিচারধারা থাকে, তারা ঠিক আছে, কিন্তু অতি বাড়ায় যারা, মানে অতি বাম, কি নাম সেটার বেড়া, গরু বিকাশের কি হলো? গরু বিকাশ আলটিমেটলি কিছু পেল নাকি? 150 নম্বর বিধানসভা, তো এটা হচ্ছে কি আমাদের যে ওই আছে যাদবপুর 150, কি হলো সেখানে? যাদবপুরে সর্বরী এখন এগিয়ে আছে 15,245 ভোটে। আচ্ছা, সর্বরিদির বন্ধু হচ্ছে সঙ্গমিত্রা চৌধুরীর আমি জানি না হঠাৎ কি হলো, সে তৃণমূলে কেন যোগ দিল। 2023 সালে আমার লাস্ট কথা হয়েছিল একদিন ফোনে, তারপরে আর কথা হয়নি, আজকে অনেক দিন হয়ে গেছে। তারপরে তৃণমূলে আমি জেনারেলি অন্য দলের লোকজনের সঙ্গে কথা বলি না, অন্য দলে কেউ গেলে বা অন্য দলের কোনো লোকের সঙ্গে আমি কথা বলি না জেনারেলি। সে একেবারে রাস্তায় দেখা হয়ে গেলে মানে একটা সৌজন্যমূলক, সেটা আলাদা কথা, কিন্তু যেতে আমি কথা বলি না, বা সে কীরকম ফান করলেও আমি এন্টারটেন করি না। তো এত সঙ্গমিত্রা চৌধুরী আর সর্বরী মুখার্জি বন্ধু ছিল, তো সর্বরী মুখার্জি জিতছে, খুব ভালো। এটা মানে কল্পনার বাইরে, সত্যি আমিও এটা ধরিনি আমার অ্যানালিসিসে। আমি যেটা 186 থেকে 207 যেটা দিয়েছিলাম, যাদবপুরকে আমি কাউন্ট করিনি, কেননা ওখানে যে মলয় মজুমদার, সে বেশ কিন্তু মানে মানুষ আর কিছু দেখেনি, তার মানে হিন্দুরা চোখ বুঝে দিয়েছে পদ্ম ফুলে, ঠিক আছে। এটাই একটা বিরাট বড় প্রাপ্তি আমার, যে আমি যে কথাগুলো বলতাম, যে জিনিসগুলো আমি প্রচার করতাম, যে একমাত্র হিন্দুত্বের পথে চলেই বিজেপি এখানে শাসন ক্ষমতাতে আসতে পারবে, সেটাই প্রমাণিত হলো, সেটাই বিদ্যমান হলো, সেটা স্থাপিত হলো আজকে আমার থিওরিটা।
এবং আমার যে এন পোলার ইলেকশনসের বাবাজ থিওরি অফ এন পোলার ইলেকশনস যে ফর্মুলা, আমি একটা এটা একটা পলিটিক্যাল সায়েন্সে যে n+2/n n+1 হোল স্কোয়ার একটা ফর্মুলা আছে, সেটা জানে যারা আমার সাথে কাজ করেছে, কিছু যারা কিছু ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স কিছুটা জানে, তারা অনেকে জানে এই বিষয়টা আমার। আর সেই থেকেই ওই 45%-এর যে অঙ্কটা, ওটা ওই ফর্মুলা থেকেই এসেছে। যাই হোক, তো দেবাশিস ধর সোনারপুর উত্তরে, সোনারপুর দক্ষিণ রূপাদি জিতছে, রূপাদি ভালো লিডে এগিয়ে গেছে, 23,000 ভোট, 23,500 ভোটে এগিয়ে সব মেরে দিয়েছে। তো তো ভালো হয়ে গেছে, ভালো লিড হয়ে গেছে। আর এখান থেকে আর বিশেষ কিছু পরিবর্তন আর হবে না। বিজেপি সরকার বানিয়ে নিয়েছে, এবার মমতা ব্যানার্জির উচিত যে ভাই এবার একটা হার বা জনতার রায়, এটা হার জিত বলেও দেখা উচিত নয় ওনার, আমার মনে হচ্ছে জনতার রায় বলেই সম্মানজনকভাবে ওনার একটা বলা ঘোষণা করা উচিত যে জনতার রায় আমি মেনে নিচ্ছি। আমি বলছিও না যে আমি জানি যে মমতা ব্যানার্জির একটু প্রবলেম আছে, নার্সিসিস্টিক একটা চরিত্র বা সিজোফ্রেনিকও খানিকটা, ঠিক আছে, ভীষণ ভয় পান। কেননা একটা ঘটনা 2014 সালে আমাকে ব্লক করেছিলেন টুইটারে ডেরেক ওব্রায়েন আর মমতা। আমি কিছু প্রশ্ন করি এবং আমি ওদের যে বিচ্ছিন্নতাবাদী যে মনোভাব, এটা নিয়ে প্রশ্ন করাতে এবং ডেরেক ওব্রায়েনকে সেই পার্ক স্ট্রিট রেপ কাণ্ড নিয়ে কিছু বলাতে, মানে মন্তব্য করাতে, তারা খচে গিয়ে আমাকে ব্যান করে দিয়েছিল। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন ফ্রম বিজেপি ওয়েস্ট বেঙ্গল টু বি ব্লকড বাই মমতা ব্যানার্জি অ্যান্ড ডেরেক ওব্রায়েন। তখন পশ্চিমবঙ্গে বেশি কেউ টুইটারে ছিল না, খুব কম, মানে যারা বিজেপি, মানে ডাইরেক্টলি যারা ঘোষিত বিজেপি। আর হ্যাঁ, সাপোর্টার অনেক যে ইকোসিস্টেমের লোকজন থাকে সে তারা ছিল। তখন বলতে গেলে হয়তো তথাগত দা, আমি, বাণীব্রত দাশগুপ্ত, কিশোর কর, এরাই আমরা টুইটারে ছিলাম তখন। সেরমভাবে অত লোক টুইটারে ছিল না, তো আমাকে ব্লক করে দিয়েছিল মমতা ব্যানার্জি ফট করে। মানে মমতা ব্যানার্জি তো নিজে হ্যান্ডেল করতো না টুইটারটা, ওটা ডেরেকের অফিস থেকে হতো। ডেরেক করেছিল। ডেরেকও আমার মানে টুইটে যে থ্রেডটা চলছিল তাতে কিছু সওয়াল জবাব হওয়াতে ফট করে মানে করে দেয়। যাই হোক, তো এসব অনেক গল্প আছে, কখনো যারা কেউ গল্প শুনতে চাইলে গল্প বলা যাবে, ঠিক আছে। আর বেশি বলার কিছু নেই, এবং এটা খুবই অপ্রত্যাশিত ফল। মানে আমি আশাবাদী নিশ্চয়ই ছিলাম, কিন্তু কোথাও না কোথাও মনে আশঙ্কা, শঙ্কা, সংশয় ছিল যে কি হবে। কেননা গত 3বারে হিন্দু কনসলিডেশন আমরা দেখেছি, কিন্তু সেইভাবে নয়। কিন্তু এবার হাত তুলে হিন্দু জনতা বিজেপিকে আশীর্বাদ করেছে, এবং আমি বলবো বিজেপির নেতৃত্বকেও যে হিন্দুদের যে এই যে আশীর্বাদটা হিন্দুরা দিয়েছে, সেটাকে যেন আমরা তার প্রতিদানটা আমরা দিতে পারি হিন্দুদের, ঠিক আছে। হিন্দুরা অনেক আশা করে আমাদেরকে জিতিয়েছে, বা অনেক জায়গায়, সত্যি কথা বলছি, আমি আশা করিনি এই রেজাল্ট। মানে ঠিক আছে, একটা ক্যালকুলেশন, প্রজেকশন, অনেক কিছুই, অনেক সিমুলেশন আমি করতে পারি, অনেক কিছু মানে প্রবাবিলিটির খেলা খেলতেই পারি আমি, ঠিক আছে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি খেলতেই পারি, কিন্তু সেটা যে সবসময় বাস্তবায়িত হবে সেটা তো হয়নি আগে। এবার হয়েছে, মানে সেটা সত্যি হয়েছে, যে অ্যাসামশনটা, যে থিওরিটা, সেটা রিয়েল হয়ে গেছে, ঠিক আছে। ওটা একটা অ্যাসামশন ছিল যে এত % পোলারাইজেশন হলে এটা বেরিয়ে যাবে, এইভাবেই বেরোবে। এবং কালকেও আমি সেটা, মানে ভোট হয়ে 2 দফা ভোট হয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম, 2-1 জনের, সুরাজের একটা পোস্ট ছিল তাতে কমেন্ট করেছিলাম, আর 2-1 জনের পোস্টে কমেন্ট করেছিলাম যে এই ফল আমি আশা করছি। তো ঠিক আছে, এটা যা হয়েছে খুবই ভালো হয়েছে, আর এটা একটা নতুন যুগ শুরু হবে।
তো কিছুদিন আগে 26 নম্বর ওয়ার্ডে শ্রীরামপুরে একটা জায়গায় মানে মিক্সড পপুলেশন, ওখানে ওখানে কিছু বাঙালি থাকে। বাঙালি অবশ্যই 65-70% বাঙালি, 30% অবাঙালি, কিছু হিন্দি ভাষী, ভোজপুরি, কিছু তেলুগু, কিছু অন্যান্য উড়িয়া কিছু আছে। সেখানে গেছিলাম, তো মাঝখান থেকে কেউ বলল যে দাদা এবার একটু হিন্দিতে বলো। তো হিন্দিতে আমি একটা এই ডায়লগটা বেড়েছিলাম যে अभी देखो ये मोदी जी आए थे, मोदी जी तस्वीर खींच रहे थे गंगा जी पर, तो ममता जी ने बोला कि ये हमारा गंगा में आता है और फोटो तुलता है, ऐसा बोला था कि नहीं। देखो ये सब हमारा गंगा कहाँ हो गया, गंगा तो हमारी भी है, गंगा मैया तो हमारी भी है, और हम गंगा मैया के लिए जान न्योछावर है हिंदुओं का। गंगा तो हिंदुओं का एक स्तंभ है, हिंदुओं की संस्कृति का एक स्तंभ है गंगा, और इसीलिए हमको गंगोत्री से लेके गंगा सागर तक भगवा का ही परचम लहराना है। তো যাই হোক, সেখানে এটা খুব মানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, লোকে খুব খুশি হয়েছিল এটাতে। সেখানে মাহল সেরকম পরিবেশ, তো ঠিক আছে, ভালো সেখানে হয়েছে। যাই হোক, আশা করি যে ভালো ফল তো দেখাচ্ছে। এখন তো প্রায় 5টা বাজে, আর এখান থেকে আর কিছু বিশেষ পরিবর্তন হবে বলে মনে হয় না। যাই হোক, সকলকে আবার অসংখ্য ধন্যবাদ। আর একটা আগামী দিনে সুদিন যে হবে রামরাজ্য, গুড গভর্নেন্স, এবং ভালোভাবে এত বছর পরে একটা পশ্চিমবঙ্গ সরকার চলবে, সেই আশা করে আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি। भारत माता की जय, जय श्री राम, वंदे मातरम।